কারণ এই বাজেট নবনির্বাচিত একটা সরকারের বাস্তবায়ন করা অত্যন্ত চ্যালেঞ্জিং। সরকার কিন্তু এই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছানোর জন্য বেশ কয়েকটা আবার নতুন নতুন আইটেম কিন্তু এই বাজেটে যুক্ত করেছে। এক নম্বর হলো যে আমাদের যে রাজস্বের যে টার্গেট থাকে তার 40% 50% কালেকশন করাও খুব ডিফিকাল্ট, অতীতে তার দেখা গেছে। আর এবারের বাজেটেও কিন্তু আমরা একটা বড় অঙ্ক 6 লক্ষ কোটি টাকার অধিক আমরা রাজস্ব থেকে পাবো বলে আমরা ধরে নিছি। তো এই যে বাংলাদেশের রাজস্ব ঘাটতি, এইটাই কি বাংলাদেশের আভ্যন্তরীণ যে আমার ডোমেস্টিক যে অর্থনীতির, এটা কি অন্যতম বড় সমস্যা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ গ্লোবাল টেলিভিশনের সম্মানিত দর্শক যারা দেখছেন, আমার সহ আলোচক। আসলে দেখেন, বর্তমান সরকার যে বাজেটটি কিছুদিন আগে দিয়েছে, এই বাজেটটি ইতিহাসের সবচেয়ে বড় একটি বাজেট, 9,38,000 কোটি টাকা। ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ মানি যেটাকে বলা হয়। কারণ এই বাজেট নবনির্বাচিত একটা সরকারের বাস্তবায়ন করা অত্যন্ত চ্যালেঞ্জিং। আবার ধরেন, সরকার দায়িত্ব নেওয়ার পরে বেশ কয়েকটি গুরুতর সংকট ইতিমধ্যে ফেস করছে এবং এই সংকট কিন্তু এখনও চলমান। সেই জায়গা থেকে এই বৃহৎ পরিসরের যে বাজেট, এই বাজেট অবশ্যই আমি মনে করি বাস্তবায়নের জন্য সরকারকে অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আপনি যদি বিগত 3 থেকে 4টি বাজেট অ্যানালাইসিস করেন, দেখবেন বাংলাদেশের ইতিহাসে খুব কম সংখ্যক বাজেট তাদের লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছাতে পেরেছে। আমরা যদি বিগত 4টি বাজেটের কথা বলি, বিগত 4টি বাজেটে অভ্যন্তরীণ যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা সরকারগুলো নির্ধারণ করেছিল, তার 40 থেকে 45% তারা কিন্তু সেটা অর্জন করতে পেরেছে। তাহলে হঠাৎ করে বর্তমান যে সরকার ক্ষমতায় আসছে, তারা চাইলেও রাতারাতি এই 40 থেকে 45%কে ওই 70 কিংবা 80%-এ নিয়ে যেতে পারবে না। ইটস এ রিয়ালিস্টিক থট বা থিঙ্কিং, যেটা আমাদের মার্জিয়া মমতাজ আপা বললেন যে আমাদের বাস্তববাদী চিন্তা করতে হবে। অ্যাবসলিউটলি রাইট, আমরা বাস্তববাদী চিন্তা করতে চাই। আবার দেখেন, সরকার কিন্তু এই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছানোর জন্য বেশ কয়েকটা আবার নতুন নতুন আইটেম কিন্তু এই বাজেটে যুক্ত করেছে। যেমন আপনার ওই করের এরিয়া বৃদ্ধি, মানে আওতা বৃদ্ধি, অনেকগুলো লেয়ারকে, সেক্টরকে কিন্তু সরকার এবার করের আওতাভুক্ত করেছে। যেমন আগে ক্ষুদ্র ব্যবসায়ী যারা মাঠ পর্যায়ে আপনার ওই বিক্রেতা, এই বিক্রেতারা কিন্তু করের আওতায় ছিল না, সরকার এবার তাদেরকে করের আওতাভুক্ত করেছে। তো এরকম অনেকগুলো আইটেমকে কিন্তু সরকার এবার করের আওতায় নিয়ে আসছে, যাতে তারা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা মানে কাছাকাছি তারা পৌঁছাতে পারে। অনেকগুলো চ্যালেঞ্জ আছে, নতুন নতুন বিনিয়োগের বিষয়টা বারবার সামনে আসছে। এখন এই যে নতুন নতুন বিনিয়োগের জন্য নতুন নতুন টাকা দরকার তো ভাই। এখন আপনার মেশিন থাকলে তো আপনি কাগজ একদিকে ঢোকাবেন আর টাকা ছাপাবেন, বিষয়টা এমন না। কিন্তু বিগত 15-16 বছর আমাদের যে ফাইন্যান্সিয়াল যে আমাদের স্টাবিলিটি, এই স্টাবিলিটি তো ধ্বংস করে দিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। এরকম একটা আনস্টেবল ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে আপনি যখন একটা স্টেবল সিচুয়েশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সো টাফ। তার মধ্যে আবার আমরা একটা গণঅভ্যুত্থান পার করেছি। এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে ব্যাংকিং চ্যানেল, আমাদের যে মানে আদার যে চ্যানেলগুলো, সেটা ডোমেস্টিক বলেন কিংবা ইন্টারন্যাশনাল বলেন, সবগুলোই তো মোটামুটি একটা হজবরল অবস্থার মধ্যে ছিল। এই সবগুলো চ্যানেলকে ধরেন যে একটা পাইপলাইনের মধ্যে নিয়ে আসাটাও সরকারের জন্য কিন্তু অনেক ডিফিকাল্ট এই 6 মাসের মধ্যে। তারপরেও সরকার চেষ্টা করছে। এবার ধরেন বিদেশি বিনিয়োগ। এখন বিদেশি বিনিয়োগটা আসবে কখন? বিদেশিরা তখনই একটা দেশে বিনিয়োগ করবে যখন ওই দেশে 3টা কম্পোনেন্ট তারা দেখতে পাবে। নাম্বার 1, সিকিউরিটি অ্যান্ড সেফটি। ইটস এ ভেরি মাচ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট বিদেশি বিনিয়োগের জন্য। আমি যদি বলি এই 6 মাসে বাংলাদেশের এই সিকিউরিটি অ্যান্ড সেফটি কতটুকু আমরা আসলে উন্নতি করতে পেরেছি, এখানে সরকারের গাফলতি আছে, আমরা অ্যাড্রেস করছি। কিন্তু আরেকটা বিষয় দেখেন, এই যে বিরোধী দল যারা পার্লামেন্টের লিগ্যাল অপোজিশনে রয়েছে, তাদেরও কিন্তু দায়িত্ব বাংলাদেশের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করার। বিকজ অফ গণতন্ত্রের অন্যতম 2টো কম্পোনেন্টের মধ্যে একটা হচ্ছে সরকারি দল, আরেকটা হচ্ছে বিরোধী দল। কারণ বিরোধী দল যদি এখানে সরকারকে কোঅপারেট না করে, সহযোগিতা না করে, যাতে করে বিদেশিরা নির্ভয়ে নির্বিঘ্নে আমার দেশে এসে তারা এখানে ইনভেস্ট করবে, তারা তো তারা করবে না। আপনার কাছে আসতেছি, 3টা পয়েন্ট শেষ করে। নাম্বার 2, কমিউনিকেশন ব্যবস্থা। এখন ধরেন আমাদের এদেশে হঠাৎ করে উত্তরাঞ্চলে বিদেশিরা একটা ইপিজেড করতে চাই। এখন রাতারাতি আপনি চাইলেই তো এই উত্তরাঞ্চলে ওই আপনার রেলপথ কিংবা সড়ক পথ রাতারাতি করতে পারবেন না ভাই, সময় সাপেক্ষ ব্যাপার। একটা রাস্তা করতে গেলেও আপনার অন্তত 2-3 বছর সময় লাগে। তো এই যে কমিউনিকেশন ব্যবস্থা আমাদের অনেকটাই ভঙ্গুর। এই সরকারের প্রতি আমরা আহ্বান জানাই যে এই কমিউনিকেশন ব্যবস্থা ডেভেলপ করতে হবে। নাম্বার 3, আপনার হেলদি একটা এনভায়রনমেন্ট। এই হেলদি এনভায়রনমেন্ট এখনও সরকার পরিপূর্ণভাবে মানে নিশ্চিত করতে পারে না। আমরা চাই এই 3টা কম্পোনেন্টের সমন্বয় যখন হবে, তখন কিন্তু বিদেশিরা এই দেশে আসবে এবং তারা নিরাপদে ইনভেস্ট। আবার আপনার কাছে আমি